নীল আকাশে সাদা মেঘের ভেলা নিয়ে এসেছে শরৎ। আর শরতের শুভ্র সকালে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি তানজির মেহেদি। সুপ্রিয় দর্শক, ইতিহাস আজীবন কথা বলে, ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য সব ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। তাই শুরুতেই থাকছে ইতিহাসের এই দিনে। আজ শনিবার 21 ভাদ্র 1427 বঙ্গাব্দ, 5 সেপ্টেম্বর 2020 খ্রিস্টাব্দ, 16 মুহররম 1442 হিজরি। 1612 সালের এই দিনে 4টি যুদ্ধজাহাজ নিয়ে নৌবাহিনী গঠন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1666 সালের এই দিনে গ্রেট ফায়ার অব লন্ডনের অবসান ঘটে। 1763 সালের এই দিনে ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হন মীর কাসিম। 1905 সালের এই দিনে রাশিয়া ও জাপানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। 1939 সালের এই দিনে ইউরোপীয় যুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষতা ঘোষণা করে। 1960 সালের এই দিনে রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেন। 1972 সালের এই দিনে ব্ল্যাক সেপ্টেম্বর নামে একটি প্যালেস্টাইন স্বাধীনতাকামী দল জার্মানির মিউনিক অলিম্পিকে 11 ইসরায়েলিকে হত্যা করে। 1971 সালের এই দিনে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শহীদ হন। 1774 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জার্মান চিত্রকর ডেভিড ফ্রেডরিক ক্যাসপার। 1888 সালের এই দিনে জন্মগ্রহণ করেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1970 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। 1974 সালের এই দিনে মারা যান বাংলার লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিম। 1997 সালের এই দিনে মারা যান বিশ্ব মানবতার মূর্ত প্রতীক মাদার তেরেসা। 2009 সালের এই দিনে মারা যান সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান। শারীরিক সুস্থতা আর মানসিক প্রশান্তি চান সবাই, আর তাই প্রয়োজন ইয়োগা। কারণ শরীর ও মনের সংযোগী যোগ বা ইয়োগা। চলুন তবে দেখে আসি আমাদের নিয়মিত আয়োজন ইয়োগার পাঠ। আসসালামু আলাইকুম প্রিয় শরীফ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের ইয়োগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন বিজয়, আমার সঙ্গে আছেন রুলি। চলুন তাহলে শুরু করা যাক। ইয়োগা আমরা জানি যে শরীর, মন এবং আত্মার সমন্বয় সাধন করে। আমরা যখন আমাদের শরীরটাকে সুস্থ রাখবো, সেই সঙ্গে যখন আমরা মনটাকে প্রাণবন্ত রাখবো এবং আত্মাটাকে আমরা ভারসাম্যপূর্ণ অবস্থায় নিয়ে আসবো, অর্থাৎ এটাকেও ভালো রাখবো, তখনই আসলে আমরা আমাদের জীবনটাকে আমরা সুন্দর করতে পারবো। কারণ আত্মা, মন এবং শরীর, এই তিনটার সমন্বয় ভারসাম্য যখন আপনার জীবনে আসবে, তখন জীবনটা আপনি পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবেন। যোগ বা যোগ এই শব্দটাই আসছে যুজ ধাতু থেকে, সংস্কৃত যুজ ধাতু থেকে এই ইয়োগা শব্দটা এসছে, যোগ শব্দটা এসছে, যার মানেই হচ্ছে কানেক্ট করা, মিলন ঘটানো। হ্যাঁ, শরীর, মন এবং আত্মার মিলন, এটা যখন আপনি করতে পারবেন তখন আপনি সুস্থ থাকবেন। তো ইয়োগার আসল বা আলটিমেট লক্ষ্যটা হচ্ছে আপনি স্রষ্টা পর্যন্ত চলে যাওয়া, অর্থাৎ স্রষ্টাকে পাওয়া। আত্মা যখন পরমাত্মায় লীন হয়ে যায়, সেটাকেই বলা হয় যোগ। তো এটা অনেক ধাপ প্রতি, সেই ধাপগুলো পেরিয়ে সেখানে যেতে হয়। তার মধ্যে আসন হচ্ছে একটা বিশেষ অঙ্গ। অষ্টাঙ্গ যোগে বলা হয়ে থাকে যে অষ্টাঙ্গ যোগ, এই অষ্টাঙ্গ যোগের একটা অঙ্গ হচ্ছে এই আসন। এই আসনের মধ্যেই আজকে আমরা কনসেন্ট্রেট করব এবং সেই সঙ্গে মেডিটেশন বা ধ্যানের প্রস্তুতির জন্য আমরা আজকে প্রাণায়ামও চর্চা করব। সেই সঙ্গে ধ্যান প্রাণায়াম চর্চা সুবিধার্থে মুদ্রা চর্চা করব। তো আজকে আমরা প্রথমে যে আসনটা অনুশীলন করব, সেই আসনের নাম হচ্ছে অর্ধ উষ্ট্রাসন, যেটা আমাদেরকে আমাদের বুকের সৌন্দর্য ঠিক রাখবে,
শারীরিক ফিগারটাকে ঠিক রাখবে, সৌন্দর্যটাকে ধরে রাখবে এবং আপনার শরীরের কিছু অসুখ বিসুখ আছে সেই অসুখ বিসুখগুলো নিরাময়ে এই আসনটা চমৎকার ভূমিকা পালন করবে। তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের আসন হচ্ছে অর্ধ উষ্ট্রাসন। অর্ধ মানে হচ্ছে আধা, হ্যাঁ, সংস্কৃত অর্ধ মানে হচ্ছে আধা, অর্ধেক, আর উষ্ট্র মানে হচ্ছে উট। তো যে আসন করলে দেহের আকৃতি অর্ধ উষ্ট্রের নিয়ে, পুরোপুরি উষ্ট্রের নিয়ে না, অর্ধ উষ্ট্রের নিয়ে ধারণ করে সেই আসনটাকে বলা হয় অর্ধ উষ্ট্রাসন, হাফ ক্যামেল পশ্চার। এই মরুভূমির যে উট, এই উট কিন্তু একটা রহস্য। তো এই আসন, এই উষ্ট্রাসন, এটাও একটা রহস্য। অর্থাৎ এটার মধ্যে যখন আপনি নিমগ্ন হবেন, এই আসনটাকে যখন আপনি চর্চা করবেন, শরীরটাকে রহস্যময়, অর্থাৎ অনেক দিক থেকে আপনি উপকার পাবেন। তো অনেক দিক থেকে আমরা উপকার পাওয়ার জন্য আজকের অর্ধ উষ্ট্রাসন, হাফ ক্যামেল পশ্চার। তো আমরা আস্তে আস্তে শুরু করি অর্ধ উষ্ট্রাসন। এই অর্ধ উষ্ট্রাসন করার আগে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা একটু পদ্মাসনে বসি, আস্তে আস্তে আমরা একটু পদ্মাসনে বসি। এদিকে চলে আসেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমে দণ্ডাসনে বসি। পদ্মাসন আমরা প্রাণায়ামের সময় অনুশীলন করব। দণ্ডাসন এটা একটা বসার একটা বিশেষ ভঙ্গিমা, এটাকে দণ্ডাসন বলা হয়। এটাকে, এই আসনটা নিয়েও আমরা পরবর্তীতে সময় সুযোগ পেলে আলোচনা করব। এটার অনেক উপকার রয়েছে। তো আপাতত জেনে রাখেন, দুপাটাকে আমরা সামনের দিকে ছড়িয়ে দেব, দুই হাতটাকে দেহের দুপাশে রেখে দেব। মেরুদণ্ড স্ট্রেট থাকবে, মেরুদণ্ডটা আমাদের সোজা থাকবে। এই হচ্ছে আমাদের দণ্ডাসন। এইখান থেকে আমরা প্রথমে আমাদের ডান পাটাকে আমরা ফোল্ড করে নেব, ভাঁজ করব। ডান পাটাকে আমরা একটু ভাঁজ করি, গুড। এরপর আমরা আমাদের বাম পাটাকে, লেফট লেগটাকে আমরা ভাঁজ করে নেব। এবার দুই হাত হাঁটুর উপরে রাখবো, দুই হাত হাঁটুর উপরে, হ্যাঁ, মেরুদণ্ড সোজা। এইখান থেকে আমরা এই অবস্থা থেকে আমরা ধীরে ধীরে আরেকটা পর্যায়ে যাব। অর্ধ উষ্ট্রাসন করার জন্য আমরা ধীরে ধীরে নীল ডাউন পোস্টারে চলে আসব। নীল ডাউনের পোস্টারে আসলাম, হ্যাঁ, গুড। এবার আমাদের দুই হাতটাকে আমরা কোমরে রাখবো, দুই হাতটাকে আমরা কোমরে রাখবো। প্রিয় দর্শক, একটু খেয়াল করেন, হাত আমরা কোমরে রাখছি। নানানভাবে হাতটাকে আমরা রাখতে পারি, তার মধ্যে সহজ হচ্ছে এটা। তো কোমরে আমরা হাত রাখলাম, হ্যাঁ, গুড। এবার দম নিতে নিতে আমরা আমাদের শরীরটাকে পেছন দিকে বাঁকাবো। এমত অবস্থায় আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড অবস্থান করব। আবার ধীরে ধীরে আমাদের আগের পজিশনে আমরা চলে আসব। আস্তে আস্তে আগের পজিশনে চলে আসি। আস্তে আস্তে আমরা একটু বসে যাই, মেরুদণ্ড সোজা থাকবে, গুড। এই হলো একবার, অর্ধ উষ্ট্রাসনের একবার হলো। এরকম করে আমরা কমপক্ষে 3 থেকে 5 বার করব। প্রত্যেকবার আমরা সময় নেব 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। আমরা আরেকবার একটু দেখি, প্রিয় দর্শক। আমরা একটু আস্তে আস্তে নীল ডাউন পজিশনে চলে আসি, কোমরে হাত রাখি, মেরুদণ্ড সোজা, হ্যাঁ। এবার আস্তে আস্তে আমরা পেছন দিকে যাব। ঠিক আছে, এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে আসব। আস্তে আস্তে বসে যাব। রিল্যাক্স করলাম। এই হলো 2 বার। এইরকম করে আমরা এক সিটিংয়ে 3 থেকে 5 বার আসনটাকে আমরা অনুশীলন করব। এই আসনটা করলে কি লাভ? আমরা একটু পদ্মাসনে বসি। এই আসনটা করলে যাদের কনস্টিপেশন আছে, কনস্টিপেশনের জন্য খুবই উপকারী একটা আসন হচ্ছে এই অর্ধ উষ্ট্রাসন। এটাকে অনুশীলন করবেন। আর যাদের অতিরিক্ত গরম লাগে, যাদের অতিরিক্ত ঠান্ডা লাগে, তারাও যদি এই আসনটাকে অনুশীলন করেন, এই অর্ধ উষ্ট্রাসনটাকে, তাহলে দেখবেন যে গরম ঠান্ডা সহ্য শক্তিটা আপনার বাড়বে। হ্যাঁ, আপনি দেখবেন যে আপনার গরমকালে আপনার যখন গরম লাগছে, তখন গরমটাকে আপনার সহ্যের সীমায় থাকবে, অর্থাৎ আপনি অতিরিক্ত গরমটাকে অনুভব করবেন না। একইভাবে আপনি যখন ঠান্ডার দিন আসছে, এই ঠান্ডার দিনেও আপনার ঠান্ডাটাকে আপনি সহনীয় মাত্রায় উপভোগ করবেন, অর্থাৎ অতিরিক্ত ঠান্ডা লাগবে না। কারণ অনেকেরই অতিরিক্ত ঠান্ডা লাগে, গরম লাগে। আবার এই আসনে আপনার বুকের সৌন্দর্যটাকে আপনি ধরে রাখতে পারবেন। যাদের বুকের খাঁচা পায়রা নেয়, তারা এই আসন যখন অনুশীলন করবেন,
বুকের খাঁচাটাকে উন্নত করতে পারবেন। হ্যাঁ, মেয়েদের জন্য চমৎকার আসন। মেয়েরা তাদের বুকের সৌন্দর্যটাকে ধরে রাখতে পারেন এই আসন চর্চা করার মধ্য দিয়ে। এই আসন যখন আপনি চর্চা করবেন আরো অনেক উপকার আছে, তার মধ্যে একটা বড় উপকার হচ্ছে এই আসন আপনার শরীরের অতিরিক্ত চর্বি দূর করতে সহযোগিতা করে। আপনি খেয়াল করে দেখবেন যখনই আমরা এই আসনটা চর্চা করি তখন আমাদের শরীরের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু টান পড়ছে। এই ম্যাক্সিমাম জায়গায় যখন টান পড়ছে সেই জায়গায় যে অতিরিক্ত চর্বি জমে আছে সেই চর্বিগুলো দূর হচ্ছে। এটা আপনার এই যে গলার এখানে যে থাইরয়েড গ্ল্যান্ড আছে এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে ভালো রাখতে সহযোগিতা করে। গলার পেছনে এই থাইরয়েড গ্ল্যান্ডের সঙ্গে আরো কিছু গ্ল্যান্ড আছে যেগুলোকে বলা হয় প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকে ভালো রাখে। এই যে আমাদের শিশুরা, বাচ্চারা অনেকেই কি করে যে তাদের বয়সকালে যে পরিমাণ উচ্চতা হওয়ার কথা সেটা হয় না। আবার কেউ কেউ অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে, কেউ কেউ আবার চিকনা হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে। তো এই যে অতিরিক্ত সে মোটা হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে, অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে অথবা অতিরিক্ত খাটো হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে আমাদের হরমোন, আমাদের সেই পিটুইটারি গ্ল্যান্ড, মস্তিষ্কে যে একটা গ্ল্যান্ড আছে পিটুইটারি গ্ল্যান্ড, যেটা এটাকে বলা হয় যে গ্ল্যান্ডের রাজা, পিটুইটারি গ্ল্যান্ড, মাস্টার গ্ল্যান্ড। সেই সঙ্গে এই থাইরয়েড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলো যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু এই আমাদের বিকাশটা সুন্দর হবে না। অর্থাৎ উচ্চতা যতটুকু হওয়া প্রয়োজন ততটুকু উচ্চতা হবে না, পাশাপাশি আপনি যতটুকু শরীরটাকে ঠিক রাখার জন্য মোটা হওয়া প্রয়োজন ততটুকু মোটা হব না, অথবা অতিরিক্ত চিকন হয়ে যাব। তো এই কারণে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটাকে আমাদেরকে ভালো রাখতে হবে। এই আসন যখন আমরা চর্চা করি তখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা অ্যাক্টিভেট হয়। এবং আমরা জানি এখন যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস কিন্তু গলায় সংক্রমণ করার চেষ্টা করে। সুতরাং যারাই আমরা এই আসনটাকে অনুশীলন করি আমরা এই করোনা ভাইরাস থেকেও দূরে থাকতে এই আসন আমাদেরকে সহযোগিতা করবে। তবে যাদের ফুসফুসে কঠিন ব্যাধি রয়েছে অথবা হৃৎপিণ্ডে জটিল অসুখ রয়েছে তারা এই আসন করবে না, কারণ এটা করতে গেলে কিন্তু একটা চাপ পড়ে। তো এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। অর্ধ উষ্ট্রাসন, আমরা অনুশীলন করলাম অর্ধ উষ্ট্রাসন, এটা খুবই উপকারী আসন। তারপরে আপনি দেখবেন এই আসন করলে পায়ের শক্তিটাও কিন্তু বৃদ্ধি পায়। আমরা যখন এই আসনটা অনুশীলন করছি পায়ের উপর কিন্তু টান লাগছে, চাপ পড়ছে। তো যখনই আমরা এই আসনটাকে অনুশীলন করি পায়েরও উপকার হয়। এবং শরীরের কোথাও আপনি যখন এই আসনটাকে অনুশীলন করবেন দেখবেন যে শরীরের প্রায় অংশেই চাপ লাগছে। এই চাপটা লাগাই হচ্ছে জরুরি। তাহলে কি হবে, এই জায়গাগুলোতে অতিরিক্ত চর্বি জমতে পারবে না এবং সেই জায়গাগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়বে, সেই অঙ্গগুলো সুস্থ হবে। ইন্টারনাল যে আমাদের অঙ্গ, লিভার, তারপরে কিডনির জন্য এই অর্ধ উষ্ট্রাসন উপকারী। তারপরে ইন্টারনাল অর্গান, এখানে প্যানক্রিয়াস আছে, তারপরে আমাদের ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, এই অঙ্গগুলো চমৎকার কাজ করে। আপনি দেখবেন যে আপনার সকালের যে আমাদের যে কাজ সেই কাজটা কিন্তু সহজ হয়। অর্থাৎ আপনি টয়লেটের কাজটা খুব সহজ করে নিতে পারবেন যখন এই অর্ধ উষ্ট্রাসনটাকে আপনি অনুশীলন করবেন। তো আমরা দেখলাম অর্ধ উষ্ট্রাসন। এবার আমরা আরেকটা প্রাণায়ামের দিকে যাব। আসন থেকে এবার আমরা একটু প্রাণায়ামের দিকে যাব। আজকের প্রাণায়ামটা খুব চমৎকার। এটাও আমাদেরকে কি করবে, আমাদের ফুসফুসটাকে, রেসপিরেটরি সিস্টেম, শ্বসনতন্ত্রটাকে খুব চাঙ্গা রাখবে। সেই সঙ্গে আপনি প্রচুর এনার্জি পাবেন, কারণ এই ফুসফুস এটা যত ভালো রাখবো তত আপনি চাঙ্গা, চনমনে এবং প্রাণবন্ত, এনার্জাইজড। তো এই এনার্জেটিক, বাংলাদেশের মানুষ আমরা এই এনার্জেটিক থাকতে চাই, সবসময় প্রাণবন্ত। এই প্রাণবন্ত থাকার জন্য হচ্ছে প্রাণায়াম। তো এখন আমরা যে প্রাণায়ামটা অনুশীলন করব সেই প্রাণায়ামের নাম হচ্ছে হ্যান্ডস ইন অ্যান্ড আউট ব্রিদিং। হাতটাকে সংকুচিত করব আবার প্রসারিত করব, এটা হ্যান্ডস ইন অ্যান্ড আউট ব্রিদিং, হস্ত সংকুচন প্রসারণ প্রাণায়াম, হস্ত সংকুচন প্রসারণ প্রাণায়াম। তাহলে শুরু করা যাক। আমরা এটা করার জন্য আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা আস্তে আস্তে পদ্মাসন থেকে একটু দাঁড়িয়ে যাই। দাঁড়ানোর ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট নিয়ম, প্রথমে আমরা একটু বজ্রাসনে বসি, এবার একটু নীল ডাউন পজিশনে দাঁড়াই, গুড। এবার ডান পাটাকে সামনে নিয়ে যাই, এবার ভর করে আস্তে আস্তে উঠে পড়ে। এই প্রক্রিয়া আপনি যখন উঠবেন দেখবেন যে শরীরে কোথাও কোনো ব্যথা বেদনা নাই এবং আপনি খুব প্রাণবন্ত থাকছেন, শরীরে এনার্জি নষ্ট হবে না। আমরা আমাদের এনার্জিটাকে নষ্ট করে ফেলে এই ওঠায় বসায় ভুল ভঙ্গিতে, শুতে চাইলাম, ধপাস করে শুয়ে পড়লাম। এটা আপনার শরীরটাকে ভালো রাখবে না, এটা আপনাকে ব্যথা বেদনা উপহার দেবে। সুতরাং যৌগিক প্রক্রিয়া
ইয়োগার প্রসেসে আপনি যখন এটাকে অনুশীলন করবেন, এটা সায়েন্টিফিক্যালি আপনার শরীরটাকে ঠিক রাখতে পারবেন। তো হোয়াট এভার, এবার আমরা তাহলে আমাদের প্রাণায়ামে চলে যাই। আমাদের হস্ত সংকুচন প্রসারণ প্রাণায়াম। প্রথমে আমরা দু পায়ের উপর সমান ভর দিয়ে দাঁড়াবো, দু পায়ের উপর সমান ভর দিয়ে দাঁড়াবো। হ্যাঁ, প্রিয় দর্শক একটু দেখেন, দু পায়ের উপর সমান ভর আছে। এবার আস্তে আস্তে আমাদের হাত দুটোকে আমরা সামনে নিয়ে আসবো, দুই হাতটাকে সামনে নিয়ে আসবো। হ্যাঁ, সামনে নিয়ে আসবো। এই এবার হাত দুটোকে আমরা চাপ দিয়ে রেখে দেবো, একটু চাপ দিয়ে রাখেন। গুড। আপনার এটা শোল্ডার লেভেলে থাকবে, আমাদের হাতটা শোল্ডার আপনার কাঁধ বরাবর থাকবে, এটা খেয়াল রাখবেন। এই good। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ধীরে ধীরে আমরা যখন ইনস্ট্রাকশন দেয়া হবে তখন আমরা দম নেব। প্রক্রিয়াটা আমরা একটু ব্যাখ্যা করে নেই যে আমরা ধীরে ধীরে আমরা দম নেব এবং আমাদের হাতটা আস্তে আস্তে ওয়াইড হতে থাকবে, প্রশস্ত হতে থাকবে, প্রসারিত হতে থাকবে এবং যতটুকু পারি আমরা ততটুকু দম নিয়ে ফেলব। তাহলে আমরা এবার ধীরে ধীরে দম নিতে নিতে হাত দুটোকে প্রসারিত করি। হ্যাঁ, ধীরে ধীরে দম নেন, নাক দিয়ে দম নিচ্ছি আমরা, হাত প্রসারিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে। আমাদের ফুসফুস এনলার্জ হলো, ফুসফুসে প্রচুর পরিমাণ অক্সিজেন প্রবেশ করবে। এবার দম ছাড়তে ছাড়তে আবার আমরা কি করব, হাত দুটোকে আগের পজিশনে নিয়ে আসবো। দমটা আমরা মুখ দিয়ে ছাড়বো, নাক দিয়ে দমটা নিচ্ছি, মুখ দিয়ে আমাদের দমটা ছাড়ছি। এগেইন আমরা আরেকবার একটু করি, দম নিতে নিতে হাত প্রসারিত করি, দম ছাড়তে ছাড়তে হাত আগের পজিশনে নিয়ে আসি। হ্যাঁ, গুড। আমরা এটা করতে থাকি কয়েকবার। হাতটাকে আমরা ওয়াইড করছি, হাতটাকে আস্তে আস্তে আমরা সংকুচিত করছি, নাক দিয়ে দম নিচ্ছি, মুখ দিয়ে দমটা ছাড়ছি। ইনস্ট্যান্ট রেজাল্ট। যখনই আপনি এই প্রাণায়ামটাকে অনুশীলন করবেন তখন কি হবে, এনার্জাইজড হবে। কাজ করতে করতে ক্লান্ত, হ্যাঁ টেনশন লাগছে, হ্যাঁ ভালো লাগছে না, মনমরা ভাব, কি করেন, এই আসনটাকে আপনি অনুশীলন করেন, এই প্রাণায়ামটাকে অনুশীলন করেন, অর্থাৎ হ্যান্ডস ইন আউট ব্রিদিং এটাকে অনুশীলন করেন। দেখবেন যে আপনি এনার্জাইজড হচ্ছেন, প্রাণবন্ত হচ্ছেন। এটা অফিসে বসে যে কোনো জায়গায় বসে আপনি সহজেই করতে পারেন। তো আমরা যে প্রাণায়ামটা দেখলাম সেই প্রাণায়ামের নাম হচ্ছে হস্ত সংকুচন প্রসারণ প্রাণায়াম, হ্যান্ডস ইন এন্ড আউট ব্রিদিং। তো ফুসফুসের যত ধরনের উপকার এই প্রাণায়ামের মধ্য দিয়ে আমরা পেতে পারি। এবার আস্তে আস্তে অনুশীলনটাকে হাত স্বাভাবিক অবস্থায় রাখি। গুড। তো এটা কয়বার করবেন, এটা আপনার সময় অনুসারে আপনি এক সিটিংয়ে বা এক স্ট্যান্ডিংয়ে আপনি এটা 5 বার, 10 বার, 15 বার, ইভেন 20 বারও করতে পারেন। এটা অর্থাৎ আপনার সময় অনুসারে আপনি এটাকে করবেন, সামর্থ্য অনুসারে করবেন, অতিরিক্ত করতে যাবেন না। যতটুকু আপনি করলে কমফর্ট ফিল করেন ততটুকুই করবেন। এবার আস্তে আস্তে আমরা একটু বসে যাই ধীরে ধীরে পদ্মাসনে। পদ্মাসনে আমরা একটু বসি। প্রিয় দর্শক, এবার আমরা একটা মুদ্রা অনুশীলন করব। মুদ্রাটা কি, সিল। আপনি দেখবেন নাচের মুদ্রা, হ্যাঁ, তারপর নানান ধরনের ভঙ্গিমা আছে। তো এই ধরনের মুদ্রাগুলোকে আমরা দেখি নানান জায়গায়, নানান ধরনের পরিবেশে এগুলোকে ব্যবহার করা হয়। তো ইয়োগার ক্ষেত্রেও কিছু মুদ্রা আছে। এই মুদ্রাগুলো আমাদের শরীর স্বাস্থ্য রক্ষায় চমৎকার ভূমিকা পালন করে। তার মধ্যে একটা মুদ্রা হচ্ছে চিন মুদ্রা। তো প্রিয় দর্শক, চিন মুদ্রা কিরকম করে করতে হয়, খুব সহজ। আমাদের হাত, এই তো আমাদের হাত আছে, হাতের মধ্যে 3টা আঙ্গুলকে আমরা স্ট্রেট রাখবো এবং 2টা আঙ্গুলকে এরকম অবস্থায় করব। এই হচ্ছে আমাদের চিন মুদ্রা। তো এই চিন মুদ্রা আপনি দেখবেন আমাদের সাধক বুজুর্গ মনীষী যারা ছিলেন তারা কিন্তু এই আসনে, তারা যখন আসন করেন, ধ্যান করেন, মেডিটেশন করেন, তখন এই চিন মুদ্রায় থাকেন। এই চিন মুদ্রার আরো অনেক নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে জ্ঞান মুদ্রা। এই মুদ্রা যখন আপনি করবেন, এই সিলটা যখন আপনি করবেন, তখন আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। এই জন্য এটাকে অনুশীলন করা হয়। তো আমরা একটু দেখে নেই ওনারা এখন যে পজিশনে আছেন, রুলে এবং বিজয় যে পজিশনে আছেন, সেটা চিন মুদ্রা। তো ওনারা এখন একটু দেখাবেন, হাতটা উপরে তুললেন। এবার 3টা আঙ্গুলকে আমরা একসঙ্গে রেখে বাকি 2টো আঙ্গুল দিয়ে এরকম করে ধরবো। খেয়াল করেন, হ্যাঁ,
এটাই হচ্ছে চীন মুদ্রা বা জ্ঞান মুদ্রা। এবার হাত দুটোকে হাঁটুর উপরে রেখে দিই। তো এই মুদ্রা জ্ঞান মুদ্রা প্লাস এটা হচ্ছে অভয় মুদ্রা। এই মুদ্রাটা অভ্যাস করলে ভয়ভীতি থাকে না, ভয়ভীতি দূর হয়। আপনি ইন্টারভিউ ফেস করবেন, কি করেন? এই মুদ্রা করে যান। আধুনিক ভাষায় এটাকে কোয়ান্টা ভঙ্গি বলা হয়, কোয়ান্টা ভঙ্গি বা কোয়ান্টা সাইন। এটা আপনি করে যান, ভয়টা কেটে যাবে আর কি। তো এই ভঙ্গিমাটা আরো কি করে আপনার নার্ভটাকে কুল রাখে, নার্ভাস সিস্টেমের উপর চমৎকার প্রভাব বিস্তার করে। তো যখনই আপনি এটাকে অনুশীলন করবেন, সেটা ধ্যানমগ্ন অবস্থায় করেন অথবা আপনি স্বাভাবিক সময়ে এরকম অবস্থায় যদি থাকেন, দেখবেন যে আপনার মনটা স্থির হচ্ছে, মনটা প্রশান্ত হচ্ছে, আপনার স্ট্রেস কমছে, আপনার ভেতরে শান্তি বিরাজ করছে, রাগ, টেনশন, স্ট্রেস এই জিনিসগুলো দূর হয়ে যায়। তো এই মুদ্রাটাকে আমরা অনুশীলন অব্যাহত রাখবো। প্রিয় দর্শক, আজকে আমরা দেখলাম যে অর্ধ উষ্ট্রাসন, তারপরে আমরা দেখলাম প্রাণায়াম, হ্যান্ডস ইন অ্যান্ড আউট ব্রিদিং, এবং একটা বিশেষ মুদ্রা চীন মুদ্রা। তো এটাকে আমরা এই আসন প্রাণায়াম মুদ্রাকে অনুশীলনে রাখবো। পরবর্তী পর্বে আমরা আমাদের চমৎকার শরীরটাকে আকর্ষণীয়ভাবে ধরে রাখার, অর্থাৎ যৌবনটাকে, বয়সটাকে ধরে রাখার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ওই সংক্রান্ত আসন দেখবেন যে আপনি অন্যরকম ভালো লাগা ফিল করছেন। তো সেই প্রত্যাশায় প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। যোগার পর এবার আমরা যেতে চাই একটি বিরতিতে, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। আপনারা দেখছেন আজ সকালের বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, এবার আমরা দৃষ্টি রাখতে চাই সংবাদপত্রে, দেখে নিতে চাই আজকের দিনে প্রকাশিত দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, রাজনীতিতে খুলছে করোনা জট। পাশাপাশি আছে ইউএনের উপর হামলাকারীরা চিহ্নিত, যুবলীগ নেতাসহ 3 জন আটক, দিচ্ছে স্বীকারোক্তি, জ্ঞান ফিরেছে ওয়াহিদার। বাংলাদেশ প্রতিদিনের পর আমরা যেতে চাই দৈনিক কালের কণ্ঠে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, বিস্ফোরণে রক্তাক্ত মসজিদ। পাশাপাশি আছে চুরি করতে গিয়ে হামলা, ইউএনও উপর হামলার ঘটনায় এই সংবাদটি তারা ছেপেছে। কালের কণ্ঠের পর আমরা দৃষ্টি রাখতে চাই দৈনিক সমকালে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, চুরি না অন্য কিছু। পাশাপাশি নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ, দগ্ধ 37। এছাড়াও তারা একটি বিশেষ সংবাদ প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে, বিশ্বের নতুন হলুদ পদ্ম বাংলাদেশে। আমরা এবার দৃষ্টি রাখতে চাই দৈনিক প্রথম আলোতে। দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে আমরা দেখতে পাচ্ছি, প্রধান শিরোনামে বলা আছে, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ, 52 ইউনিটের ভেতরে দগ্ধদের আর্তনাদ, বাইরে স্বজনদের আহাজারি। আমরা প্রথম আলোর পর এবার দৃষ্টি রাখতে চাই দৈনিক ইত্তেফাকে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, সেই নারায়ণগঞ্জ ট্র্যাজেডিতেই উঠে এসেছে যেখানে বলা হচ্ছে, 50 মুসল্লি গুরুতর দগ্ধ, বার্সেলোনাতে থাকছেন অনিচ্ছুক মেসি। আমরা ইত্তেফাকের পর এবার দৃষ্টি রাখতে চাই দেশের ইংরেজি দৈনিকগুলোর মধ্যে শুরুতেই আমার হাতে আছে ডেইলি সান। ডেইলি সানের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, ফ্লাডিং ড্যামেজেস 5000 এডুকেশনাল ইনস্টিটিউশন। আমরা ডেইলি সানের পর এবার দৃষ্টি রাখতে চাই ডেইলি স্টারে। ডেইলি স্টারের প্রধান শিরোনামও আমরা যেটি লক্ষ্য করছি, আসলে সেই এসি বিস্ফোরণের সংবাদটি উঠে এসেছে যেখানে বলা হচ্ছে, এসি এক্সপ্লোশন ইনসাইড নারায়ণগঞ্জ মস্ক, 1 dies 39 hurt। আমরা ডেইলি স্টারের পর দেশের অনলাইন সংবাদপত্রগুলোতে একটু দৃষ্টি রাখতে চাই। শুরুতেই আমার হাতে আছে banglanews24.com। বাংলা নিউজের প্রধান শিরোনামেও আসলে একই ঘটনা এসেছে, তবে তার একটি বিশেষ সংবাদ ছেপেছে যেখানে বলা হচ্ছে, তিতাসকে আগে জানানো হয়েছিল, গাফিলতিতে মসজিদে এসি বিস্ফোরণ। আমরা বাংলা নিউজের পর দৃষ্টি রাখতে চাই bdnews24.com-এ। bdnews24.com-এও কিন্তু আমরা একই সংবাদটি শিরোনামে দেখতে পাচ্ছি এবং তাদের শীর্ষ খবরের মধ্যে আরও কয়েকটি সংবাদ আমরা গুরুত্ব সহকারে উঠে আসতে দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে, ইসি সচিব ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা, অধ্যাপক মিজান। আরেক মৌসুম বার্সাতেই থাকছেন বললেন মেসি।
বিডি নিউজের পর এবার আমরা একটু দেশের বাইরের কয়েকটি সংবাদপত্রের দৃষ্টি রাখতে চাই। শুরুতে আমার হাতে আছে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার পত্রিকার প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে রাজনাথের বৈঠক, চীন সেনা বাড়াচ্ছে লাদাখে। আমরা আনন্দবাজার থেকে দৃষ্টি সরিয়ে যেতে চাই ভারতের আরেকটি দৈনিক দ্য হিন্দুতে। দ্য হিন্দুর প্রধান শিরোনামও আসলে একই প্রসঙ্গটি আছে, যেখানে বলা হচ্ছে রাজনাথ সিং মিটস চাইনিজ কাউন্টারপার্ট ওয়ে ফানগে ইন মস্কো। তো হিন্দুর পর আমরা এবার একটু দৃষ্টি রাখতে চাই দ্য নিউ ইয়র্ক টাইমসে। নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের একটি দৈনিক। যুক্তরাষ্ট্রের দৈনিকটির প্রধান শিরোনাম করেছে ট্রাম্প ফেসেস আপরোর, ওভার রিপোর্টেড রিমার্কস ডিসপারেজিং সোলজার্স। তো এই ছিল দেশ এবং দেশের বাইরে থেকে আমার হাতে থাকা প্রধান কিছু সংবাদপত্র, এবং এইগুলো সংবাদ শিরোনামগুলো আমরা জানছিলাম। এবার সংবাদগুলোর আলোকে আমরা একটু আলোচনায় যেতে চাই। আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি রাশিদ মেহেদী। রাশিদ মেহেদী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি এরই মধ্যে হয়তো খেয়াল করেছেন, আসলে আজকে দেশের প্রতিটি দৈনিকের প্রধান শিরোনামে কিন্তু নারায়ণগঞ্জের ঘটনাটি বেশ গুরুত্বের সঙ্গে উঠে এসেছে, এবং বলা হচ্ছে যেই গ্যাসের লাইনে আসলে সংকট ছিল সেটি তিতাসকে আগেই জানানো হয়েছিল। তাদের গাফিলতির কারণে কিন্তু এমন একটি দুর্ঘটনা ঘটেছে, যেটি আমরা বাংলা নিউজে দেখেছিলাম। এই প্রসঙ্গে আপনার মূল্যায়নটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এই খবরটা বাংলা নিউজ আমি পড়েছি একটু আগে, আমি দেখেছি যে বাংলা নিউজেই এখন ইনসাইটফুল দিয়েছে। সেটা হচ্ছে যে তিতাসকে বলা হয়েছিল, এবং এর নিচে কিন্তু একটা না, সেখানে আপনি দেখবেন যে অন্যান্য গণমাধ্যমে এসছে যে একটা না, তিতাস গ্যাসের ওখানে অনেকগুলো লাইন ছিল, এবং যখন আমাদের ফায়ার সার্ভিস যায় তারা গিয়ে ওখানে পরীক্ষা করে দেখলো যে হ্যাঁ পানির বুদবুদ হচ্ছে, এবং আসলে ওখান থেকে লিকেজটা হচ্ছিল। আজকে কিন্তু তিতাস গ্যাসের এই গাফিলতি বা তাদের এই সংকটটা কিন্তু আজকে নতুন না। আপনি খেয়াল করে দেখেন, এর আগে উত্তরায় একটা বাসায় বিস্ফোরণ হয়েছিল, তারপর আমাদের যাত্রাবাড়িতে একটা বিস্ফোরণ হয়েছিল, সেখানেও কিন্তু এই বিস্ফোরণের পরে এই গ্যাস লাইন থেকে হয়েছিল, এবং সেখানে একই অভিযোগ ছিল যে দীর্ঘদিন থেকে গ্যাসের লাইনের লিকেজ হচ্ছে, কিন্তু তিতাস ঠিক করেন। এবং আপনি যদি ঢাকা শহরে এখনো খেয়াল করেন, নারায়ণগঞ্জে যে এত বিপজ্জনক ভাবে গ্যাসের লাইন দেওয়া হয়, এত বিপজ্জনক ভাবে, আপনার গ্যাস যে একটা বিপজ্জনক বস্তু, এটা যে একটা খুব দাহ্য পদার্থ, এটা একটা বিস্ফোরণমূলক পদার্থ, সম্ভবত তারা এটা মাথায় রাখেন না, যারা দেশের লাইনম্যানরা আছে তারা মাথায় রাখেন না, এবং কখন ইঞ্জিনিয়াররা এটা ভিজিট করেন কিনা আমার ধারণা নাই। যদি করতেন এই ধরনের ঘটনা ঘটে না। 3 মাস আগে অবহিত করার পরে 3 মাস ধরে আপনার তিতাসের এই লাইনটা মেরামত করা হবে না কেন? এখানে বাংলা নিউজ যেটা হয়েছে যে 50,000 টাকা চাওয়া হয়েছিল, টাকা না দিলে করবে না। আমার মনে হয় যারা দায়িত্বে ছিলেন সরকারের উচিত, আমরা বারবারই দেখি যে কোনো না কোনো ভাবে দায়িত্বশীলরা পার পেয়ে যান। একদম তিতাসের এমডি থেকে শুরু করে যারা প্রত্যেককে দায়বদ্ধ করা উচিত, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা উচিত, প্রত্যেকে জানতে চাওয়া উচিত 3 মাস আপনারা কি করেছেন আসলে, কেন আপনাদের এখানে 3 মাসের মধ্যে লাইনটা ঠিক করা হলো, হলে হয়তো আজকে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটতেন না, এতগুলো মানুষ আজকে আত্মঘাত করতেন না। এবং এটা দেখার অন্য কোনো কিন্তু কারণ নাই। প্রথমের দিকে একটা ধারণা দেওয়া হচ্ছিল যে হয়তো এসি বিস্ফোরণ হতে পারে, একসঙ্গে এতগুলো এসি বিস্ফোরণের ঘটনাটা আসলে বিরল এবং হয় না। যেহেতু গ্যাস জ্বলছিল, গ্যাস থেকে এটা আগুন ধরেছে, আগুনের উপরে এসি গুলো জ্বলে গেছে, পরে দেখা গেছে অর্থ বিস্ফোরণ ঘটে নাই। এই প্রসঙ্গে আমি আরেকটা বিষয় বলি, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, এখন তো আপনার এই ম্যানেজমেন্ট গুলোকে অনেক বেশি ডিজিটালি করা গেলে, যদি মনিটরিং থাকতো, ডিজিটাল ব্যবস্থা আপনি যদি করতেন, তাহলে কিন্তু কোথায় লিকেজ আছে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পয়েন্টটা আপনি দেখতে পারতেন যেখানে প্রবলেম হচ্ছে, এবং সেগুলোকে অন্য জায়গায় কিন্তু তাই করা হয়। আপনার সমস্ত বিদ্যুতের ক্ষেত্রে বলেন, পানির ক্ষেত্রে বলেন, সবগুলো ব্যবস্থা ডিজিটাল ব্যবস্থা বানানো হয়েছে। বাংলাদেশে আমরা শুধু ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, এবং সেটা আমরা মোবাইল টেলিফোনে ভালোভাবে কথা বলতে পারবো, ভালোভাবে ভিডিও দেখতে পারবো, এই চিন্তাটাই করছি। কিন্তু আমাদের ইউটিলিটি থেকে শুরু করে যে সার্বিক ব্যবস্থাপনায় একটা ডিজিটাল ম্যানেজমেন্ট তৈরি করা, সেটা কিন্তু আমরা করছি না। আজকে তিতাসের লোকজন হয়তো উত্তরা আমার কথা বললো যে নিচে আমাকে জানাই না, আমি জানি না, আপনি যারা ব্যবস্থাটা কত করছেন। বাংলাদেশে এখন যে পরিমাণ অবকাঠামো আছে ডিজিটাল, আমি বলি বাংলাদেশে কিন্তু ফুল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারটা এখন আছে। গভর্নমেন্ট তার সর্বোচ্চ সদিচ্ছা দেখিয়ে এই সরকার ডিজিটাল সেই তৈরি করেছেন, ডিজিটাল অবকাঠামো তৈরি করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে আমাদের এই যে যারা সেবা দেয়, সেবা প্রতিষ্ঠানগুলো তিতাস কিংবা আমরা ওয়াসা দেখেন একই অবস্থা, সেখানে কিন্তু এখন মানদাতার আমলে সেই ডিজিটাল বিলিং সিস্টেম কিন্তু তারা যায়নি এখন পর্যন্ত। কেন? এই জায়গাটা যদি তৈরি হতো তাহলে কিন্তু আজকের এই প্রসঙ্গটা আসতো না। আমার মনে হয় ওই জায়গাটা এখন দরকার যে আমাদের পুরো ব্যবস্থাপনাটাকে সেভাবে দিতে হবে, ওটা খুব জরুরি ভিত্তিতে নেওয়া উচিত, যাতে করে কোনো গাফিলতির সুযোগটা না থাকে।
ধন্যবাদ রাশেদ মেহেদী। আপনার কাছে আমি আরেকটা প্রসঙ্গ নিয়ে আসতে চাই। আমরা দেখেছি ইউএনও ওয়াহিদা আক্রান্ত হয়েছেন দুর্বৃত্তদের আঘাতে। সেই প্রসঙ্গটির কিন্তু আমরা দেখেছি যে যারা আসলে এর সঙ্গে জড়িত তাদের কয়েকজনকে কিন্তু আটকও করা হয়েছে। সেই প্রসঙ্গে যদি আপনার মূল্যায়নটা খুব ছোট্ট করে আমাদের একটু জানান। এটা খুব এই মুহূর্তে এটা খুব আলোচিত ঘটনা, এবং আমরা দেখেছি যে র্যাব কালকে একটা বিবৃতি, তারা একটা রিভিউ করেছে সাংবাদিকদের, এবং সেখানে তারা বলেছে যে আটক ব্যক্তিদের একজন বলেছে তারা চুরির উদ্দেশ্যে গিয়েছিল। এখন এবং তিনি আসলে এই বিষয়ে মন্তব্য করতে চান না, এবং তিনি নিজেও বলেছেন যে এটি আসলে ঠিক কিনা আমরা জানি না, আর তদন্ত করতে হবে। আসলে ব্যাপারটা তাই, কারণ শুধু চুরির উদ্দেশ্যে গিয়ে কিন্তু তারা কোনো কিন্তু কিছু চুরি করে নাই, হামলাটাই করেছে। ফলে আগের দিনে যেটা জেলা প্রশাসক বলেছিলেন যে আসলে তিনি বলেছেন হত্যার উদ্দেশ্যে। এখন যারা জিজ্ঞাসাবাদ করছে তারা কতটা সঠিক তথ্য দিচ্ছে, কারণ ওই যে বললাম যে ঘটনাটা কিন্তু কোনো কিছু তারা কিন্তু চুরি করে নাই, চুরি করলে তাকে চুরি করে জিনিসপত্র নিয়ে তারা শুধু আঘাত করে চলে এসছে। তো এই ঘটনাটা অবশ্যই ভালোভাবে তদন্ত হওয়া উচিত, কারণ একজন সরকারি কর্মকর্তা এই ভবনে যখন আমরা শিকার হন তখন দেশের সমস্ত নাগরিকদের নিরাপত্তা নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়। তো এই উদ্বেগটা নিরসনের জন্যই আমার মনে হয় ঘটনাটা তদন্ত হওয়া দরকার, এবং আমার দেশে যথেষ্ট গুরুত্ব তদন্ত হচ্ছে, এবং আমরা আশা করি 2 দিনের মধ্যেই আমরা দেশবাসী এই রহস্য জটটা আমরা জানতে পারবো। আমাদের জানা উচিত, জানলে পরে যেটা হবে যে আমাদের উদ্বেগটা দূর হবে। সেটা যতক্ষণ পর্যন্ত আসল ঘটনা আমরা জানতে না পারছি, মোটিভটা জানতে না পারছি, সেটা দূর হবে না। বিভিন্ন কারণে হতে পারে, ব্যক্তিগত কারণে হতে পারে, প্রশাসনিক কারণে হতে পারে, কোন রাজনৈতিক বিরক্তি হতে পারে, যে কারণে হোক না কেন আমাদের প্রকৃত সত্যটা জানতে হবে। সত্যটা জানলে তখন ব্যবস্থা নেওয়াটা সহজ হবে যে কেন হয়েছিল। না হলে কিন্তু যদি সত্যটা না জানা যায়, সত্য আড়াল থেকে গেলে এই ঘটনাগুলো অন্যভাবে ঘটে যেতে পারে। তো আমার মনে হয় দেশবাসীকে সত্যতা জানানো হবে, এবং আশা করি আন্তরিকভাবে সরকার সেটা আমাদের জানাবে। অনেক ধন্যবাদ রাশেদ মেহেদী, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আলোচনায় অংশ নিয়েছেন এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদেরকে জানিয়েছেন। প্রিয় দর্শক, এবার আমরা একটু যেতে চাই আজকের রাশিফলে, এবং রাশিফল জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিশিষ্ট জ্যোতিষী ডক্টর কেসি পাল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলবে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। এবার বৃষ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। তাছাড়া দূর থেকে আসা কোনো সংবাদ বেকারদের মুখে হাসি ফোটাবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এবার মিথুন রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্মের সুনাম, যশ, বাড়তি দায়িত্ব ও পদোন্নতির পথ সুগম করবে। সেই সঙ্গে অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা অচল ব্যবসা চাঙ্গা করবে। এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ অচিরেই খুলতে পারে। এবার কর্কট রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। তাছাড়া শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয় হয়ে থাকবে। এবার সিংহ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে। তাই তো ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয় ও অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকুন। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। এবার কন্যা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে জীবন সাথী, শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিবাহ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
এবার তুলা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পেতে পারে। আয় বুঝে ব্যয় করুন, নচেত সঞ্চয়ে হাত পড়বে। তাছাড়া গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে। এবার বৃশ্চিক রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ সুপ্রশস্ত হবে। এবার ধনু রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিন। সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আটকে থাকা কাজ সচল করবে। প্রেম রোমান্স বিনোদন শুভ ফল প্রদান করবে। এবার মকর রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। তাছাড়া প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ ফল প্রদান করবে। এবার কুম্ভ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ধন উপার্জনের সকল পথ খুলে যাবে। এমনকি অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। তাছাড়া প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে স্বীকৃতি পেতে পারে। তাছাড়া মামলা মোকদ্দমার রায় পক্ষে আসার সম্ভাবনা অনেকাংশে বেশি। এবার মীন রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। সেই সঙ্গে দূর থেকে আসা ডাক বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। প্রিয় দর্শক, রাশিফল তো শুনলেন। এবার আপনাদের নিয়ে যেতে চাই জাতীয় চিত্রশালায়। সেখানে জাতির পিতার বর্ণাঢ্য জীবন নিয়ে চলছে প্রদর্শনী লাইটিং দ্য ফায়ার অফ ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চলুন আমরাও দেখে আসি। এসব নিয়ে ছিল আমাদের আজ সকালের বাংলাদেশ। আগামীকাল আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।